প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে। সাথে আছি বিথি ঘোষ। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। আওয়ামী লীগ নেতা হত্যা মামলায় 9 জনের ফাঁসি ও 5 জনের যাবজ্জীবন কারাদণ্ড। স্থগিত হওয়া এইচএসসির বাকি পরীক্ষাগুলো বাতিল করল শিক্ষা বোর্ড। কারো কাছে লুট হওয়া সম্পত্তি পাওয়া গেলে আইনি ব্যবস্থা, বললেন রাশিক প্রশাসক। রাজশাহীতে থানা থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে জানাবো পুরো খবর। পাবনা পৌর আওয়ামী লীগ নেতা সাইদার মালিথা হত্যাকাণ্ডে হেমায়েতপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আলাউদ্দিন মালিথা সহ 9 জনের ফাঁসির রায় দিয়েছেন রাজশাহী দ্রুত বিচার ট্রাইব্যুনাল আদালত। সেই সঙ্গে 5 জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় আরও 7 জনকে খালাস দেওয়া হয়েছে। মঙ্গলবার রাজশাহী দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মহিদুজ্জামান এ রায় ঘোষণা করেন। ফাঁসির দণ্ডপ্রাপ্তরা হলেন হেমায়েতপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আলাউদ্দিন মালিথা, স্বপন মালিথা, রিপন খান, আশিক মালিথা, রাকিব মালিথা, ইয়াসিন আরাফাত ইস্তি, রঞ্জু মালিথা, জনি মালিথা ও আলিফ মালিথা। এদের সকলের বাসা পাবনা জেলায়। যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিরা হলেন দুলাল মালিথা, রুজু মালিথা, আইনাল মালিথা, সঞ্জু মালিথা ও বেলাল হোসেন উজ্জ্বল। এই মামলায় আরও 7 জনকে খালাস দেওয়া হয়েছে। রাজশাহী দ্রুত বিচার ট্রাইব্যুনাল আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী ইন্তাজুল হক বাবু জানিয়েছেন, সাইদার মালিথা ও আলাউদ্দিন মালিথা দুজন ভাই। তাদের একে অপরের সঙ্গে টাকা নিয়ে গন্ডগোল হয়। পরে বড় ভাই ছোট ভাইকে একটি থাপ্পড় দেন। এই বিবাদে ছোট ভাই তাকে হত্যার পরিকল্পনা করেন। 2022 সালের 9 সেপ্টেম্বর দুপুরে পাবনার সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের চর বাঙ্গাবাড়িয়ার নজর মোড়ে 6 থেকে 7 জন সন্ত্রাসী তাকে গুলি করে ও কুপিয়ে হত্যা করে। এরপরে মামলা দায়ের হলে আজ রায় ঘোষণা করেন আদালত। গত 9/9/2022 সাল আলাউদ্দিন মালিথা সহ মোট আসামি হলো আলাউদ্দিন মালিথা সহ মোট আসামি হলো। স্থগিত হওয়া এইচএসসির বাকি পরীক্ষাগুলো বাতিল করা হয়েছে। মঙ্গলবার ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান তপন কুমার সরকার সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন। সাবজেক্ট ম্যাপিং এর মাধ্যমে এইচএসসির বাকি বিষয়ের ফল প্রকাশের সিদ্ধান্ত আসবে বলে জানানো হয়েছে। এর আগে এসএসসির ফলাফলের সঙ্গে সমন্বয় করে এইচএসসির ফলাফল প্রকাশের দাবিতে সচিবালয়ে বিক্ষোভ করেন এইচএসসি পরীক্ষার্থীরা। সকাল থেকে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সামনে জড়ো হন তারা। দুপুরের দিকে স্লোগান দিতে দিতে সচিবালয়ে ঢুকে পড়েন শিক্ষার্থীরা। তারা জানান, বন্যা ও কোটা সংস্কার সহ নানা কারণে গত 5 মাস ধরে পরীক্ষার মধ্যে আছেন। এছাড়া কোটা সমন্বয় ও সরকার পতনের এক দফা আন্দোলনে অনেক পরীক্ষার্থী নিহত ও আহত হয়েছেন। অনেকেই হাসপাতালে ভর্তি। এমন পরিস্থিতিতে বারবার পরীক্ষা পেছানোর ফলে মানসিকভাবে ভেঙে পড়েছেন শিক্ষার্থীরা। তাই আহতদের রেখে এবছর আর পরীক্ষা দিতে চান না তারা। এছাড়া তাদের এসএসসি ফলাফলের সঙ্গে সমন্বয় করে দ্রুত এইচএসসির ফলাফল প্রকাশের দাবিও জানান তারা। রাজশাহী সিটি কর্পোরেশনের সার্বিক কার্যক্রম বিষয় তুলে ধরতে সংবাদ সম্মেলন করেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক ও বিভাগীয় কমিশনার ডক্টর দেওয়ান মোহাম্মদ হুমায়ুন কবির। তিনি বলেন, সরকারি প্রতিষ্ঠানগুলো থেকে লুট হওয়া মালামাল রাষ্ট্রীয় সম্পদ, সেগুলো দ্রুত সময়ের মধ্যে ফেরত দেওয়ার অনুরোধ করছি। যারা ফেরত দেবেন তাদের আমরা ধন্যবাদ জানাবো। মালামাল ফেরত দিলে কাউকে কোনো প্রশ্ন করা হবে না। তবে পরবর্তীতে কারো কাছে কোনো সম্পত্তি পাওয়া গেলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। সংবাদ সম্মেলনে ডক্টর দেওয়ান মোহাম্মদ হুমায়ুন কবির আরও বলেন, সিটি কর্পোরেশনের ক্ষয়ক্ষতি নির্ধারণে কমিটি গঠন করা হয়েছে। গঠিত কমিটিকে 7 কার্যদিবসের মধ্যে ক্ষয়ক্ষতি নিরূপণ, সম্ভাব্য পরিমাণ ও করণীয় প্রস্তাব রিপোর্ট দিতে বলা হয়েছে। এছাড়া সিটি কর্পোরেশনের জনবল যৌক্তিকীকরণের জন্য আলাদা একটি কমিটি গঠন করা হয়েছে। তিনি আরো বলেন, সারা দেশের মধ্যে সবচেয়ে বেশি সুন্দর শহর রাজশাহী, এটি রাজশাহীবাসীর গৌরবের। আমি গতকাল দায়িত্ব গ্রহণ করেছি। আজ সিটি কর্পোরেশনের কর্মকর্তাদের সাথে সভা করেছি। জনগুরুত্বপূর্ণ কাজগুলো, সেবাসমূহ দ্রুত সময়ের মধ্যে চালু করা হবে। ইতোমধ্যে অনেক নাগরিক সেবা চালু হয়েছে, যেগুলো বাকি রয়েছে সেগুলো আজকের মধ্যে চালু করা হবে। এছাড়া প্রকল্পের আওতাভুক্ত উন্নয়ন কাজসমূহ শুরু করা হবে। আয়ের খাতসমূহ দ্রুতই চালু করা হবে। সিটি কর্পোরেশনের কোনো কাজে দুর্নীতি ও অনিয়মের সুনির্দিষ্ট অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
তো তার ভিত্তিতে আমাদেরকে কয়েকটা কাজ করার জন্য দায়িত্ব দিয়েছেন, যে ইমিডিয়েটলি দায়িত্ব গ্রহণ করা। আমরা 19 তারিখে আমি দায়িত্ব গ্রহণ করেছি, গতকালই দায়িত্ব গ্রহণ করেছি স্থানীয় সরকার বরাবর, এবং গতকালই আমি এটি সরজমিনে অবস্থা দেখেছি কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, সেগুলো যাচাই করে দিয়েছি। এবং তৃতীয় হলো আমাদের যে জনগুরুত্বপূর্ণ কাজগুলো আছে সিটি কর্পোরেশন, সেগুলো দ্রুততম সময় চালু করা। তৃতীয় হলো ভবিষ্যতে আমি কিভাবে আগাবো, আমি থাকি বা আমার পরিবর্তে অন্য একজন আসুক বা স্যার থাকুক, মানে আমাদের প্রধান নির্বাহী কর্মকর্তা আছেন, যেই থাকুক, আমরা এখন প্রশাসনে যারা দায়িত্ব পালন করছি তারা এই কাজটা ডে টু ডে কাজটা চলছে। আমরা আজকে সকালবেলা আমরা একটি মিটিং করেছি আমাদের সিটি কর্পোরেশনের যারা আছেন, কর্মকর্তা কর্মচারী আছেন, তাদের সকলকে নিয়ে। আপনারা এই তথ্যপত্র সকলেই জানেন যে আমাদের স্থায়ী যেমন কতগুলো আছে জনগুরুত্বপূর্ণ কাজ, যেগুলো না করলেই নয়। যেমন সেই তালিকার মধ্যে আমি যদি দেখি, প্রথম কাজ হলো আমাদের বর্জ্য ব্যবস্থাপনা। আমাদের অত্যন্ত করতে ভাগ্যবান যে কোনো গাড়ি ক্ষতিগ্রস্ত হয় না, তার মানে বর্জ্য ব্যবস্থাপনার কাজ ইতিমধ্যে চালু হয়েছে। তারপর জন্ম মৃত্যু নিবন্ধন চালু আছে, কিন্তু এটি আগে কাউন্সিলর মহোদয় করতে গিয়ে হতেন, অনুমোদন করতেন, সেটা এখন আমরা অন্য প্রশাসনিক কর্মকর্তার দায়িত্ব দিচ্ছি, তারা এই কাজটা করবেন, এটা চালু আছে। রাজশাহী মহানগরীর বিভিন্ন থানা থেকে লুট হওয়া 2টি অস্ত্র ও গুলি উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করেছে বিজিবি। 5 আগস্ট সরকার পতনের দিন থানা থেকে এই অস্ত্র লুট হয়েছিল। মঙ্গলবার দুপুরে রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানায় এসব অস্ত্র ও গুলি হস্তান্তর করেন বিজিবি 1-এর সহকারী পরিচালক নজরুল ইসলাম। যারা ফেরত দেবেন তাদের আমরা ধন্যবাদ জানাবো। মালামাল ফেরত দিলে কাউকে কোনো প্রশ্ন করা হবে না, তবে পরবর্তীতে কারো কাছে কোনো সম্পত্তি পাওয়া গেলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। সংবাদ সম্মেলনে ডক্টর দেওয়ান মোহাম্মদ হুমায়ুন কবির আরো বলেন, সিটি কর্পোরেশনের ক্ষয়ক্ষতি নির্ধারণে কমিটি গঠন করা হয়েছে। গঠিত কমিটিকে 7 কার্যদিবসের মধ্যে ক্ষয়ক্ষতি নিরূপণ, সম্ভাব্য পরিমাণ ও করণীয় প্রস্তাব রিপোর্ট দিতে বলা হয়েছে। এছাড়া সিটি কর্পোরেশনের জনবল যৌক্তিকীকরণের জন্য আলাদা একটি কমিটি গঠন করা হয়েছে। তিনি আরো বলেন, সারা দেশের মধ্যে সবচেয়ে বেশি সুন্দর শহর রাজশাহী, এটি রাজশাহীবাসীর গৌরবের। আমি গতকাল দায়িত্ব গ্রহণ করেছি, আজ সিটি কর্পোরেশনের কর্মকর্তাদের সাথে সভা করেছি। জনগুরুত্বপূর্ণ কাজগুলো সেবাসমূহ দ্রুত সময়ের মধ্যে চালু করা হবে। ইতোমধ্যে অনেক নাগরিক সেবা চালু হয়েছে, যেগুলো বাকি রয়েছে সেগুলো আজকের মধ্যে চালু করা হবে। এছাড়া প্রকল্পের আওতাভুক্ত উন্নয়ন কাজসমূহ শুরু করা হবে। আয়ের খাতসমূহ দ্রুতই চালু করা হবে। সিটি কর্পোরেশনের কোনো কাজে দুর্নীতি ও অনিয়মের সুনির্দিষ্ট অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি জানান, গত 5 আগস্ট রাতে থানায় হামলা করে অস্ত্র লুট করেন দুর্বৃত্তরা। পরে বাংলাদেশ রেড ক্রিসেন্ট রাজশাহী সিটি ইউনিটের সদস্যরা তা উদ্ধার করে বিজিবিকে হস্তান্তর করে। সেগুলো সংশ্লিষ্ট থানাকে বুঝিয়ে দেওয়া হয়। চন্দ্রিমা থানার ওসি ইসমাইল হোসেন জানান, বিভিন্ন থানা থেকে যেসব গোলা বারুদ লুট হয়েছে এরই মধ্যে বেশ কিছু উদ্ধার করে বিভিন্ন বাহিনীর সদস্যরা পুলিশের কাছে বুঝিয়ে দিতে শুরু করেছে। এর অংশ হিসেবে একটি চাইনিজ রাইফেল ও একটি শর্টগান এবং 5টি শর্টগানের কার্টেজ বিজিবি আমাদের কাছে হস্তান্তর করেছে। এ সময় বিজিবি, সেনাবাহিনী ও পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ইস্ট ওয়েস্ট মিডিয়া কমপ্লেক্সের ন্যাক্কারজনক হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা 11টায় রাজশাহী সাংবাদিক ইউনিয়নের আয়োজনে দড়িখরবনা মোড়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়। রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও দৈনিক কালের কণ্ঠের নিজস্ব প্রতিবেদক রফিকুল ইসলামের সভাপতিত্বে ও গাজী টিভির স্টাফ রিপোর্টার ও ফেডারেল সাংবাদিক ইউনিয়নের যুগ্ম মহাসচিব রাশেদ ইবনে ওয়াদ এদের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ফরিদ উদ্দিন খান, রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা তৈবুর রহমান, সাধারণ সম্পাদক সাইফুর রহমান রকি, যুগ্ম সাধারণ সম্পাদক রিমন রহমান। এ সময় আরও উপস্থিত ছিলেন রাজশাহীর সাংবাদিক, শিক্ষার্থী, শিক্ষক সহ সর্বস্তরের মানুষ। মানববন্ধনে বক্তারা ইস্ট ওয়েস্ট মিডিয়া কমপ্লেক্সে ন্যাক্কারজনক হামলার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান। সেই সাথে হামলায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান। নাটোরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের সাথে ধাক্কা লেগে মোটরসাইকেল চালক ফিরোজ হোসেন নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ সময় মোটরসাইকেলে থাকা সিরাজুল ইসলাম নামে অপর একজন আহত হয়েছে। সোমবার সন্ধ্যা 7:30টার দিকে সদর উপজেলার নওপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নাটোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান ও স্থানীয়রা জানান,
ফিরোজ হোসেন ও সিরাজুল ইসলাম নাটোরের সিংড়া থেকে মোটরসাইকেল যোগে নাটোর শহরে ফিরছিলেন। সন্ধ্যা 7:30টার দিকে সদর উপজেলার নাটোর বগুড়া মহাসড়কের নওপাড়া এলাকায় পৌঁছালে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের রেলিংয়ে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলে থাকা ফিরোজ ও সিরাজুর গুরুতর আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্য ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ফিরোজ হোসেনকে মৃত ঘোষণা করেন এবং আহত সিরাজুল ইসলামকে চিকিৎসার জন্য ভর্তি করেন। বাংলাদেশ প্রতিদিন, নিউজ 24, কালের কণ্ঠ সহ দেশের বিভিন্ন গণমাধ্যম অফিসে হামলার প্রতিবাদে নাটোরে মানববন্ধন করেছে সাংবাদিকরা। মঙ্গলবার দুপুরে শহরের কানাইখালীর পুরাতন বাস স্ট্যান্ড এলাকায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে নাটোরে কর্মরত বিভিন্ন মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। মানববন্ধনে বক্তারা বলেন, দুষ্কৃতিকারীরা গণমাধ্যমকে বন্ধ করতে বিভিন্ন মিডিয়ায় এসব হামলা চালিয়েছে। আমরা সাংবাদিকরা যদি একজোট হয়ে থাকি তাহলে কোনো ব্যক্তি কোনো গণমাধ্যম ও সাংবাদিকদের ওপর আক্রমণ করতে পারবে না। গণ অভ্যুত্থানের মাধ্যমে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। আমরা দুর্নীতিবাজ, দেশবিরোধী দুষ্কৃতিকারীদের শাস্তি চাই। সরকারের কাছে আমাদের আহ্বান, গণমাধ্যমে যারা হামলা করেছে দ্রুত তাদের আইনের আওতায় এনে বিচার করে শাস্তির ব্যবস্থা করা হোক। এই ছিল বরেন্দ্র সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।